নাসির উদ্দিন পাটোয়ারির কথা বেশ কয়েকবার বলছিলেন, আপনিও তার কথা আসছিল। আমি একটু উল্লেখ করতে চাই, বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা যদি আগের মতো ছাত্রলীগ ও যুবলীগের কায়দায় আবার সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় তবে তাদের পতন আওয়ামী লীগের চেয়েও খারাপভাবে হবে। ঝিনাইদহে এই ঘটনার পরে তিনি উল্লেখ করেছেন আর কি বিষয়টি, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদল নেতারা সরাসরি এই হামলায় সম্পৃক্ত ছিলেন, তিনি এ ধরনের অভিযোগ করেছেন। আপনার কাছে কি মনে হয় আসলে এই ঘটনাটা কি, এই অভিযোগের পাল্টা যুক্তি কি আপনার কাছে আসলে? সার্জিস, হান্নান মাসুদ অথবা পাটোয়ারি, এর আগে ঝুমা, তারপরে ডাকসুর মোসাদ্দেক নাকি, তো এই চক্রগুলো মব করতে গিয়ে যখন বিপদে পড়ে তখন বিএনপির সহযোগিতায় সেখান থেকে বের হয়ে আসতে হয়। আর বের হওয়ার পরে তারা স্লোগান দেয় বিএনপির পতন চাই। তো এই হলো তাদের ক্যারেক্টারের অবস্থা। আচ্ছা, একটু অ্যাড করি। আমার নিজ জেলা ঝিনাইদহ, তো তারেক ভাই সহযোগিতা হবে। যেখানে এই ঘটনা ঘটেছে ওইখানে আমার জন্ম। দেখেন, ওই এমপি কিন্তু আগে যায়নি, বিএনপির জামাতের নেতাদের এমপি সহযোগিতায় বের হয়ে আসছে। নাসির উদ্দিন পাটোয়ারি সেখান থেকে বের হয়ে এসেছেন, কিন্তু ওইখানে আবার জামাতের এমপি, সে যায় নাই। জামাত থেকে ওইখানে এমপি নির্বাচিত হয়েছে নাসির উদ্দিন পাটোয়ারি। সে তার ফেসবুক লাইভে বলল এইটা নাকি আইনমন্ত্রী এলাকা, কিন্তু আইনমন্ত্রীর এলাকা ওইখান থেকে আরো 22 কিলোমিটার দূরে। আমার সেখানে জন্ম হলেও আমি নির্বাচন করেছি সেখান থেকে আরো 20 কিলোমিটার দূরে, কালীগঞ্জ উপজেলা, ঝিনাইদহ 4 আসন। কিন্তু সেখানে জামাতের এমপি, জামাত তো এনসিপির সাথে জোটে রয়েছে, শিবিরের সভাপতি পর্যন্ত এগিয়ে আসে নাই। নাসির উদ্দিন পাটোয়ারির লাইভে শোনা যাচ্ছে যে শিবিরের সভাপতিকে 1 ঘন্টা আগে ফোন দিয়েছি, সে আসে নাই। তাহলে এই কি তোমাদের জোট ভালোবাসা? বিএনপির নেতারা নাসির উদ্দিন পাটোয়ারিকে উদ্ধার করার জন্য এগিয়ে এসেছে, কিন্তু জামাতের এমপি এগিয়ে আসে নাই। এই হলো তাদের পীড়িতের সম্পর্ক। তারেক ভাই কন্টিনিউ। না, আগে আসেনি আসলে। ঝিনাইদহ বলেন বা যেখানেই বলেন, জামাত যেখানেই বিজয়ী হয়েছে, তারা কেন এগিয়ে যেতে পারে না? প্রথমত তাদের ওই হিম্মত নাই, কারণ ওই নাসিরুদ্দিন পাটোয়ারিরা যে মব সৃষ্টি করেছিল, সেইখানে ঝিনাইদহের সাধারণ মানুষরা আমি দেখেছি, কিছু মানুষ ওই যে মাটি কাটার ঝুড়ি নিয়ে গেছে, কিছু মানুষ কোদাল নিয়ে গেছে, তাই না? আপনি দেখছেন কিনা খেয়াল করিনি, মানে কৃষিকাজের সরঞ্জামগুলো নিয়ে গেছে নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে। তার মানে আমি বুঝলাম যে এটা সাধারণ মানুষের একটা উপস্থিতি ছিল, এবং সাধারণ মানুষের উপস্থিতিকে তারা খুব ভয় পেয়েছে। রাজনৈতিক কর্মীকে কিন্তু ভয় পাওয়ার কারণ নাই, কিন্তু সাধারণ মানুষ কিন্তু খুব ভয়ঙ্কর। সাধারণ মানুষ বাদ মানে না। কিন্তু হামলাটা কারা ঠিক আছে, চালালো আসলে? না, হামলা চালিয়েছে কে? আপনি দেখবেন যে ওদের যে ভলেন্টিয়াররা আছে আকাশি কালারের টি শার্ট পরা, সেই ভলেন্টিয়ার একটা ফ্রি কিক মারতেছে, উড়ে এসে লাথি মারতেছে। কাকে মারতেছে? নাসির উদ্দিন পাটোয়ারির সঙ্গে থেকে যে ডিম খেয়েছে, সেই ডিম খাওয়া, গায়ের ডিম মাখা এনসিপির আরেক নেতা, তাকে আসে লাথি মারতেছে। ফলে আমার নির্ণয় করতে প্রথমে কষ্ট হয়েছিল যে এটা ছাত্রদল মারতেছে নাকি এরাই মারতেছে। ঘটনা, প্রথমে ডিম মেরে, যারা ডিম মেরেছে তাদের রাজনৈতিক পরিচয় কিন্তু ওরা এখনও প্রকাশ করতে পারেনি। বেসিক্যালি সাধারণ নাগরিক যাদের ক্ষোভ ছিল, বিভিন্ন সময় পচা পচা কথা বলে, তারা ডিম মেরেছে, তারা ডিম মেরে চলে গেছে। এবং ডিম মেরে চলে যাওয়ার পরে তারা তাদেরকে দাবড় দিল, ডিম যারা মারছে ওদেরকে দাবড় দিল, তারা সেখান থেকে চলে গেল। এরপর হঠাৎ করে কী করলো, তারা নিজেরা মারামারি করতেছে। এবং ওইটাই দেখতেছিলাম যে আকাশি কালারের একটা টি শার্ট কেন নাসিরুদ্দিন আপনি বলছেন যে এনসিপি নিজেরা এই কাজটি করেছে? হ্যাঁ, এবং আরো গুরুত্বপূর্ণ ঘটনা, তারা তাদের সর্বনাশ, আসলে তারা তাদের নিজেদের সর্বনাশ করছে। সর্বনাশটা কিভাবে করছে? তারা ওই পিস্তলের ঘটনা, পিস্তল কি আমি বলছি যে পিস্তল বের করছে? এখানে রাশেদ খান বলছে পিস্তল বের করছে, আমরা কি বলছি পিস্তল বের করছে? পিস্তল বের করার কথাটা বলছে কে? পিস্তল বের করার কথা বইলা আসিফ বলছিল তাদের চেয়ে বড় সন্ত্রাসী কেউ হইতে পারবে না। ঠিক আছে, কি বলছে না? ওরাই বলছে প্রথমে পিস্তল বের করছে, এবং পরবর্তীতে কি দেখা গেল, মাহমুদা মিতু তার ফেসবুকে পোস্টে বৈষম্য বিরোধী আরেক নেতা সার্জিস আলমও দিয়েছে। হ্যাঁ, সার্জিস আলমও দিছে। এবং এরা না ফ্রিকুয়েন্টলি গুজব ছড়ায় যায়, এবং গুজব ছড়ানোকে এদের অধিকার মনে করে। তারা গুজব ছড়াবে, এটাই এদের বাক স্বাধীনতার একটা লেভেল, যে গুজব ছড়ানোর অধিকার তারা চায়। হ্যাঁ, আর এর আগে সার্জিস বেশ কিছু গুজব ছড়িয়েছে। তো কি করব, আমরা হলো অসহায় একটা অবস্থায় আছি। বাংলাদেশে তো আওয়ামী লীগ নাই, বড় একটা রাজনৈতিক দল। এখানে রাশেদ ভাই বিএনপি করে, এখন রাশেদ ভাই আগে গণ অধিকার ছিল, আমিও আগে গণ অধিকার ছিলাম। তা আমরা আবার আলাদা আলাদা রাজনৈতিক পরিচয়ে চলে আসছি। বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট, সুযোগ, সমতা, নানা কৌশলগত বিষয় আছে এখানে। কিন্তু বাস্তবতা হলো
যে এই যে সামনে যে এই নির্বাচনটা হলো, দেখেন এই নির্বাচনে যদি বিএনপির বিদ্রোহী প্রার্থীরা না থাকতো, জামাত কয়টা আসন পাইতো? রাশেদ ভাইকে হারাতে পারতো যদি বিএনপির বিদ্রোহী প্রার্থী না থাকতো? জিজ্ঞাসা করছি, যে আসনটা পেয়েছে এই আসনটুকু কিন্তু জামাতের পাওয়ার কথা না, ডক্টর ইউনূস সুযোগ করে দিয়েছে। দুইটা কারণে তারা আসনগুলো পেয়েছে, এক আওয়ামী লীগ না থাকার সুযোগে পেয়েছে, আর একটা বিএনপি বিদ্রোহী প্রার্থী থাকার কারণে পেয়েছে। এবং বিদ্রোহী প্রার্থীদেরকে তারা টাকা দিয়ে কিনে নিছে। তারা নির্বাচনের মাঠে যতটুকু ব্যয় করছে তার চেয়ে বেশি বিদ্রোহী প্রার্থীকে কিনতে ব্যবহার করছে। এবং বিদ্রোহী প্রার্থীরা নির্বাচনের মাঠে যতটুকু ব্যয় করছে তার দ্বিগুণ পরিমাণ টাকা জামাতের কাছ থেকে নিচ্ছে। এই জন্য বিএনপির এই সকল বিদ্রোহী প্রার্থী যারা ছিল, বিএনপি যদি ভালো চায়, তারা এই যে ইসহাক সরকার, এই যে একটা মুনাফিকের চরিত্র বের হয়ে আসলো না, তাকে বিএনপি বের করে দিছে দল থেকে। কেন বের করে দিছে? প্রথমেই তাকে আইডেন্টিফাই হয়েছে সে একটা সন্ত্রাসী। বিএনপি কোনো সন্ত্রাসকে জায়গা দেয় কি? বিএনপি যদি সন্ত্রাসকে জায়গা দেয়, তাহলে 1/11-এর কথা মনে করতে হবে। খুব ছোট ছিলাম, আমি দেখছি বগুড়াতে বিএনপি এক নেতাকে সেনাবাহিনীর 2 অফিসার মিলে এরকম করে ধরে চ্যাংডোলা করে ট্রাকের উপর ঢিল মারে দিছে। মানে তারা তাদের মধ্যে সন্ত্রাস থাকলে এইরকম আচরণ করে, কোনো মায়া মহব্বত করে না। এখানে কয়জন কমিশনার মারা গেছিল ওই ক্লিন হার্ট অপারেশনে। যারা বিএনপিতে এখন সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, তারা যেন মনে রাখে, একবারে কলিজা ছিঁড়ে খাইবে তারেক রহমান, প্রধানমন্ত্রী কলিজা ছিঁড়ে খাবে। আমি আমার সামনেই স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে, বড় নেতাকে ফোন দিতে আমি দেখেছি, বলতেছে যে সরাসরি যে আপনার বাড়ির সামনে যদি পুলিশ যায় আমাকে কিন্তু দোষ দিয়েন না, এইভাবে হুমকি দিচ্ছে। অর্থাৎ তারা আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু এনসিপি জামাতারা কী করতেছে? বিএনপির সেই পরিত্যক্ত বহিষ্কৃত চাঁদাবাজ বা সন্ত্রাসী যারা, এদেরকে নিয়ে যায় তারা পুনর্বাসন করতেছে। এবং তাদের বয়ানটা অনেক সুন্দর, যে ওদের হেদায়েতের জন্য ওরা নিচ্ছে। কত বড় শয়তান, চিন্তা করতে পারেন? ওটা একটা সন্ত্রাসীকে বিএনপি বহিষ্কার করছে, হে জামাতে যোগ দিলে নাকি তার হেদায়েত হবে। হ্যাঁ, ইসহাক সরকার, যার এখন জেলে থাকার কথা, এনসিপিতে গেছে, তার নাকি হেদায়েত হয়ে গেছে। এবং সে এখন বলতেছে, এনসিপির মঞ্চে দাঁড়ায় বক্তব্য দিচ্ছে যে এই যে রামিসা ধর্ষণ হত্যাকাণ্ড, সেখানে বিএনপির নাম আছে। এবং সেটা কি? সেখানে গুজব ছড়াচ্ছে যে আমিনুল ভাইয়ের সাথে ওই ধর্ষকের ছবি পাওয়া গেছে। বাস্তবতা কি? আমরা কালকে এটা কিন্তু প্রমাণ করে দিয়েছি। বাস্তবতা হলো আমিনুল ভাইয়ের ছবি ওই ওয়ার্ডের আরেকজন বিএনপি নেতার পোস্টার ছিল, সেই পোস্টারটা সরিয়ে ওইখানে তারা এই ছবিটা বসায় দিছে। নিচে ওই একই টিচার চাই, অ্যারো চিহ্ন, ডান পাশে ঝুলন্ত ব্যানার, সব কিছু রেখে শুধু ছবিটা বদলাই দিচ্ছে। এই মুনাফিকিটা জামাত সব সময় করে। এবং এই জন্যই জামাতকে আমরা মুনাফিকের দল বলি। এদের মুখে ঠিক নাই, অন্তরে ঠিক নাই। এবং এরা যে বলে না যে আপনার হলো 1971 সালের জামাত আর এখনকার জামাত আলাদা। হ্যাঁ, 1971 সালের জামাত ছিল হলো হিম্মতওয়ালা, তারা গুপ্ত ছিল না। 1971 সালের জামাত গুপ্ত ছিল না, এবং এখনকার জামাত গুপ্ত। 1971 সালের জামাত হিম্মত নিয়ে বলছিল যে যেখানেই মুক্তিবাহিনী সেখানেই আলবদর, ঠিক আছে? কিন্তু এই যুগে জামাত কি বলে? যে যাহাই আওয়ামী লীগ তাহাই জামাত। এবং যদি সত্যিকার অর্থে বাংলাদেশে আওয়ামী লীগ নিধন শুরু হয়ে যায়, তাহলে কিন্তু জামাত টেনশনে পড়ে যাবে। কারণ আওয়ামী লীগের অর্ধেকের বেশি পাবেন যারা গুপ্ত জামাত। তখন আওয়ামী লীগকে যদি গণহারে গ্রেপ্তার শুরু করা যায়, জামাত কিন্তু তখন মিছিল শুরু করে দেবে মগবাজারে, যে আওয়ামী লীগের গ্রেপ্তার আমরা চাই না। কারণ বেশিরভাগ আওয়ামী লীগ গ্রেপ্তার হলে জামাতের সবগুলোতে জেলে চলে যাবে।